পরন্ত বিকেল, রোদের প্রচণ্ড তাপ শেষে সূর্য এলিয়ে পড়বে তার নিজ গন্তব্যে। ছাদের এক কোনায় বসে মেহরিশ ভিডিও কলে আড্ডা দিচ্ছে তার আমেরিকার ফ্রেন্ডসদের সাথে। তাদের নানা প্রশ্নের জবাব দিতে ব্যস্ত সে। তার বাবা মা তাকে না করে দিয়েছিল যেন ওখানে কেউ তাদের এই বিয়ের খবরটা না জানাতে পারে। মেহরিশ যেন এই বিষয়ে কাউকে কিছু না বলে, যেহেতু 3 মাস পর সে এখানে থেকে চলেই যাবে আর কোনোদিনও যেহেতু এখানে আসবে না, তাহলে শুধু শুধু এই বিষয়ে বেশি মানুষদের জানাতে আগ্রহ নেয় তারা। সেসবের প্রশ্নের উত্তর দিচ্ছে মেহেরিশ সে কখন থেকে। তাদের কলেজ খুলে ফেলেছে, বেশ কিছুদিন পার হয়ে চলল, আর প্রায় 2.5 মাস পরই ফাইনাল এক্সাম, 1 মাস পরে ক্লাস টেস্ট আছে। মেহেরিশের বাবা আলতাফ সাহেবের কথা বলছিলেন তার কলেজের স্যারদের সাথে। যেহেতু মেহেরিশের এক ক্লোজ ফ্রেন্ডের বাবাই সেই কলেজের প্রিন্সিপাল, সেই সুবাদে তারা বেশ পরিচিত। ততটাও সমস্যা হয়নি সেসব হ্যান্ডেল করতে। তবে মেহেরিশ প্রতিদিনই তার ফ্রেন্ডসদের সাথে যোগাযোগ করে খবর নেয়। এমনি আজকেও সেই বিষয়ে তারা কথা বলছিল। তখন পূর্ব রুমে তার ফ্রেন্ড এক্সেল তাদের ফোন দিয়েছিল। গ্রুপে অনেকক্ষণ যাবৎ অ্যাক্টিভ না থাকতে ফোনের কল দিয়েছিল সে, হয়তো ইম্পর্টেন্ট কিছু বলবে। তাই পূর্বের রুম থেকে ছাড়া পাওয়া মাত্রই নিচে গিয়ে কোনো রকম খেয়ে দিয়ে ছাদে চলে আসে ডিরেক্ট। আর তখন থেকেই কথা বলছে তারা। গ্রুপ কল আপাতত 3 জন যুক্ত আছে, এলেক্স, জারাহ আর মেহেরিশ এর ছেলে বন্ধুদের মাঝেই এলেক্স এর সাথে সব থেকে বেশি ভালো সম্পর্ক তার। এলেক্স একজন আমেরিকান, তবে চলাফেরা খুব নর্মভদ্র, বেশ প্রভাবশালী পরিবারের ছেলে এলেক্স। দেখতেও বেশ হ্যান্ডসাম। মেহেরিশে এলেক্সের কাঁধে সমান হয়। তাদের কথা বলার সাথে জারাহ কোনো একটা কাজে তার ক্যামেরাটা অফ রেখে চলে যায়। বর্তমানে এলেক্সের সাথে কথা বলছে মেহেরিশ। পড়ার জন্য কল করলেও সেটা একসময় চলে যায় অন্য প্রসঙ্গে। আসলে ফ্রেন্ড জিনিসটাই এমন, কোন কথা থেকে কোন কথায় চলে যায় টপিক, এটা শুধু মাত্র যাদের এমন গ্রুপ ফ্রেন্ড আছে তারাই বুঝবে। এলেক্সের বড় একটা ভাই আছে, তারা 2 ভাই। এলেক্স এর ভাই আবার আমেরিকার একজন নামকরা মডেল। অনেক মেয়েরাই তার জন্য এক প্রকার পাগল। মেহেরিশ এলেক্সকে এই নিয়ে বেশ খেপাচ্ছে, তাকে যেন সে ভাবি ডাকে। তার ভাইকে নাকি মেহেরিশ বিয়ে করবে, এটা শুধু ফান করেই বলে মেহেরিশ। একটা সময় কথা বলতে বলতে তারা এই প্রসঙ্গে চলে আসে। মেহেরিশ এলেক্সকে বলে উঠল, এবার আসলে তো ভাইকে বিয়ে করে তোদের বাসায় সেটেল হয়ে যাব, তারপর বড় ভাবি হিসাবে যা আদেশ করব সব পালন করতে হবে তোকে। উত্তরে এলেক্সও হেসে হেসে বলে উঠল, তুই আসার আগেই ভাইকে আমি বিয়ে করে দিব। এসব কথা নিয়েই তখন থেকে হাসছে তারা দুজনে, কিন্তু মেহেরিশের এই কথাটা যেন কারো বুকে সোজা তীরের মতো গিয়ে বিঁধল। ভালো লাগলো না কথাটা সেই ব্যক্তিটির। রাগে শরীর ফেটে যাচ্ছে বোধহয় লোকটার। মুহূর্তের মধ্যে মেহেরিশের কাছে গিয়ে হাত থেকে তার ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে জোরে ছুঁড়ে মারে সে। পূর্ব একটু আগেই ছাদে এসেছিল। রুমে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল বিদায় ছাদে এসেছিল সে। মেহেরিশের আগে পরে সব কথাই শুনল সে। ভিডিও কলে কথা বলার দরুন বেশ দূর থেকে সব শুনতে পেয়েছিল সে। তবে মেহেরিশের থেকে অনেকটা দূরে থাকার ফলে মেহেরিশের খেয়াল করে উঠতে পারেনি তাকে। তাই তো দুষ্টুমি করে কত কথাই না বলে দিয়েছিল সে। আর লাস্টের কথাগুলো শুনে পূর্ব আর নিজের রাগকে সংবরণ করতে পারেনি। তাই তো নিজের রাগের কাছে হার মেনে ঝড়ের বেগে মেহেরিশের কাছে গিয়ে হাত থেকে ফোনটা নিয়ে এক সজোরে এক আছাড় মারে ফ্লোরে। পূর্বের মতো এমন পিটানো শরীরে এত জোরে আছাড় মারার পর কি মেহেরিশের ফোন আর আস্থা থাকবে? মুহূর্তের মধ্যে কয়েক খণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুরো ছাদ জুড়ে ফোনটা। পূর্ব এভাবে রাগার কারণ আন্দাজ করতে পারল না মেহেরিশ। সে তো এখন কিছুই করেনি, তাহলে হঠাৎ আবার এই লোক তার ফোনে এমন বিভৎস অবস্থা কেন করল? বিস্ময় হতবিহ্বল মেহেরিশ নিজে বলতে তো এখন এখানে এই একটা ফোনই ছিল তার,
সবার সাথে যোগাযোগ করার জন্য। এখন কিভাবে সে সবার সাথে যোগাযোগ করবে? রেগে উঠল মেহেরিশ। এই লোকে তার জীবনে দফা নফা করে দিয়েছে। প্রতিটা জিনিসে হস্তক্ষেপ করবে বলা নেই, কওয়া নেই। হুটহাট রেগে যা, আর তা শুধুমাত্র মেহেরিশের উপর। তাই পূর্বের ওপর রাগের বহিঃপ্রকাশ হিসাবে সে বলে উঠল, এই আপনার সমস্যাটা কই? এভাবে আমার ফোন আছাড় মেরে ভেঙেছেন কেন মুখ দিয়ে? আরেকটা কথা বের হলে ফোনের জায়গায় এখন অবস্থা হবে এখন তোমার। দাঁতে দাঁত পিষিয়ে বলে উঠল কথাটি। হঠাৎ পূর্বের এমন রেগে যাওয়ার কারণ ধরতে পারল না মেহেরিশ। কী কারণে এত রেগে আছে এই লোক? প্রচণ্ড খারাপ লাগার মুহূর্তে ভিজে উঠল তার দু চোখ। চোখের পানি টলমল করছে, কিন্তু আর কিছু বলতে চেয়েও পারল না মেহেরিশ। প্রচণ্ড আক্রোশে মুখ দিয়ে কথা বের হচ্ছে না মেয়েটার। পূর্ব মেহেরিশকে আর কিছু না বলে মেহেরিশের চোখের পানি দেখতে চলে গেল সেখান থেকে। মেহেরিশের চোখে হঠাৎ পানি দেখে বুকটা কেঁপে উঠল না চাইতেও। মেয়েটার কত বড় সাহস! নিজের বিয়ে হওয়া একটা আস্ত হাজব্যান্ড থাকতে মেয়েটা বলছে বিদেশে গিয়ে আবার আরেকটা ছেলেকে বিয়ে করবে। কথাটা কানে যাওয়া মাত্রই মন তো চেয়েছিল মেহেরিশের গলা ধর তাই ছিঁড়ে ফেলতে। তাও তো নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করেছে সে। পরের দিন সকালবেলা মেহেরিশ সারা রাত কেটে কেটে একাকার হয়ে এইমাত্র ঘুমিয়েছে। ঠিক ঘুমিয়েছে না, বরং সারা রাত কান্নার দরুন একসময় নিস্তেজে গা এলিয়ে দিয়েছে খাটের ওপর। একমাত্র ফোনটাই তো তার এতদিনের সঙ্গী ছিল। এখন এই জঙ্গলে কিভাবে সময় কাটাবে সে? আর কিভাবে বা যোগাযোগ করবে কাছের মানুষের সাথে? এসব ভেবে ভেবেই সারা রাত ডুকরে ডুকরে কেঁদেছে মেয়েটা। এমন সময় দরজা অনবরত কড়া নাড়ার শব্দ একরাশ বিরক্ত নিয়ে কোনো রকম উঠে দরজা খুলতেই দেখতে পেল সিরাজ মিয়া দাঁড়িয়ে আছে। কপালে ভাঁজ পড়ল মেহেরিশের। এই সাত সকালে সিরাজ মিয়া তার দরজার সামনে কি করছে? সে কিছু বলবে তার আগে ফের করে সিরাজ মিয়া নিজের থেকেই বলে উঠল, মাফ করবেন মামনি, আপনারে জলদি রেডি হইয়া নিচে যাইতে বইছে স্যারে। কপাল কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে মেহেরিশ বলে উঠল, মানে কোন স্যার? আর এত সকালে কোথায় যেতে বলেছে আঙ্কেল? বড় স্যার মামুনি। স্যার আমারে কইল আপনারে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাইতে, আর বেগ গুছাইয়া একবারে যাইতে বলছে। চিন্তিত মেহেরিশ অবাক হলো। এই সাত সকাল তাকে কোথায় নিয়ে যাবে লোকটা? অন্য কোথাও নিয়ে মেরে ঠেরে ফেলবে না তো? বিশ্বাস নেই তো এই লোকের যে রাগ। কি জানি যদি মেহেরিশকে অন্য কোথাও নিয়ে মেরে গুম করে দেয় তো? ভয়টা যেন মাথা চারা দিয়ে উঠল তৎক্ষণাৎ। তাও এই লোকের আদেশ যে অমান্য করার সাধ্যে তার নেই, সেটা ভেবে রেডি হতে থাকলো না চাইতেও। গাড়ির পিছনে সিটে বসে আছে মেহেরিশ, তার পাশেই পূর্ব। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রথমে ভয় পেল, গাড়ির ভিতরে ড্রাইভারকে দেখে খানিকটা স্বস্তি ফিরে পেল মেহেরিশ। এই ড্রাইভারটা সেই দিন তাকে এখানে দিয়ে গিয়েছিল। যাক, লোকটার মাঝে যে একা যেতে হবে না ভেবে মেয়েটা মন থেকে চিন্তার বোঝাটা অনেকটা হালকা হয়ে গেল। তবে যাচ্ছে কোথায় সেটা তো জানে না। একবার জিজ্ঞেস করবে লোকটাকে যে কোথায় যাচ্ছে তারা। পূর্ব বসে আছে মেহেরিশের পাশে, তবে লক্ষ্য তার হাতের ওপরে থাকা আপেল টেপটির ওপর নিবদ্ধ। কোনো কথাই বলেনি পূর্ব মেহেরিশের সাথে। এমন ভাব করে বসে আছে যেন তার আশেপাশে কোনো মানবের অস্তিত্ব নেই। দীর্ঘ সময় যাবৎ চুপচাপ বসে থাকতে থাকতে প্রচণ্ড বিরক্ত মেহেরিশ। মানুষের কথা বলতে বলতে মুখ ব্যথা হয়, আর এখানে মেহেরিশের এতক্ষণ চুপ থাকার দরুন যেন মুখটা ব্যথা হয়ে যাচ্ছে। কী দিয়ে কথা বলা শুরু করবে ভেবে হঠাৎ এলোমেলো মস্তিষ্ক এক অদ্ভুত প্রশ্ন করে বসলো পাশে বসে থাকা পূর্বকে। আচ্ছা, একটা কথা বলি, আপনার কি পাঞ্জাবি ছাড়া আর কোনো পোশাক নেই? সব সময় এমন সাদামাঠা পাঞ্জাবি পরে থাকেন, মনে হয় মরা বাড়ি থেকে এসেছেন। নিরুত্তর পূর্ব যেন কানে মেহেরিশের বলা কোনো কথাই প্রবেশ করেনি। সে তো আগের ন্যায় বসে বসে তার কাজে ব্যস্ত। এতে মেহেরিশ যেন আরও আশকারা পেয়ে বসল। পূর্ব থেকে উত্তর না পেয়েও মেহেরিশ ফের
আগ বাড়িয়ে বলে উঠল, মাঝে মাঝে তো দু একটা শার্টও পরতে পারেন, দেখতে এতটাও খারাপ লাগবে না। কিন্তু আপনাকে, আমার আবার শার্ট বেশ পছন্দ। আমেরিকায় আমি শার্টটাই বেশি পরি। জানেন, আমার ফ্রেন্ড অ্যালেক্সকে আমি তার লাস্ট বার্থডে গিফট হিসাবে কিন্তু একটা শার্ট দিয়েছিলাম। পূর্ব এবার যেন আর চুপ থাকতে পারল না। এই মেয়েটা তার সামনে বসে আবারও অন্য ছেলেদের সম্পর্কে কথা বলছে। কাল বিকালের কথা কি ভুলে গেছে মেয়েটা? এই কারণে তো তার ফোনটা ভেঙে ফেলেছিল সে। আবার সে একই কথা পেন পেন করে বলছে। কপালে ভাঁজ পড়ল পূর্বর এসব ভাবনায়। মেহেরিসের দিকে না ফিরে অ্যাপেলের আইপডটিতে কি যেন টাইপিং করতে করতে বলে উঠল, আর একটা বাড়তি কথা বলে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিব একদম, বেয়াদব কোথাকার। মেহেরিসের কিছু বলতে পারল না। গলা আটকিয়ে থাকা কথাগুলো গিলে ফেলল। ঘণ্টাখানেক পেরিয়ে গেল এভাবে চুপ থাকতে থাকতে। গাড়ির মধ্যে মেহেরিস তলিয়ে গেল গভীর ঘুমে। তার আবার জার্নি করার সময় না ঘুমালে হয় নাকি? না চাইতো ঘুমিয়ে গেছে সে। একঘাত হয়ে থাকতে থাকতে একসময় ঢলে পড়তে নিল একটা শক্তপোক্ত হাত আঁকড়ে ধরে নেয় তার নরম গাল থেকে মাথা পর্যন্ত। খানিকটা কাজ ঘেঁষে বসে পূর্ব তার নিজের চওড়া কাঁধ মেলে দিল মেহেরিসের মাথার নিচে। নিজেকে অজান্তে বাঁকা হাসল পূর্ব। এই মেয়েটা পুরো পাগল, আর এই পাগল বাচ্চা মেয়েটাকেই যে সারা জীবনের জন্য চায় সে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি শেষে মির্জা মঞ্জিলে এসে এইমাত্র থেমেছে পূর্বের গাড়িটি। মেহেরিস এখনও সেই আগের নয় পূর্বর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ড্রাইভার গাড়ি থামালে পূর্ব তৎক্ষণাৎ ড্রাইভারকে ইশারা কোনো সাউন্ড করতে না করে দেয়। ড্রাইভার তার মালিকের ইশারা বুঝতে চুপচাপ গাড়ি থামে, দ্রুত গাড়ি থেকে নেমে যায়। অনেকক্ষণ যাবৎ গাড়ির কোনো গতিবেগ লক্ষ্য না করায় আস্তে আস্তে ঘুমটা হালকা হয়ে আসে মেহেরিসের। পিটপিট করে চোখ খুলতে বাজ পড়ার ন্যায় তাকিয়ে তৎক্ষণাৎ দৃষ্টি দূরত্ব বাড়ায় মেহেরিস পূর্ব থেকে। এতক্ষণ কীভাবে এই লোকটার সাথে লেপ্টে শুয়েছিল সে? ছি! মেহেরিস শেষমেশে কিনা বালিশি এই লোকের কাঁধ ব্যবহার করতে হলো তার। মেহেরিসের এভাবে দূরে ছিটকে সরে যাওয়াকে মনে মনে হাসল পূর্ব। এতক্ষণ নির্দ্বিধায় কি সুন্দর করে কাঁধের উপর মাথা রেখে শুয়েছিল। মাঝে মাঝে তো হাত দিয়ে পূর্বের হাতটাও চেপে ধরে শুয়েছিল সে। আর এখন কি ভাবটাই না করছে তার সামনে। মেহেরিসকে মির্জা মঞ্জিলে দেখে বিস্ময় হটবিলু মির্জা বাড়ির সবাই। আলিয়া বেগম আর রহিমা বেগম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না প্রথমে। মেহেরিসও তো প্রথমে বিশ্বাস করতে পারেনি। গাড়ি থেকে নেমেই পুরোদমে অবাক হয়েছিল সে, তবে মনে মনে প্রচণ্ড খুশি হয়েছিল মেয়েটা। পরবর্তীতে মেহেরিস যখন তাদের কাছে এসে হেসে হেসে বলে উঠল তারা কেমন আছে, তখন বিস্ময় কাটিয়ে জড়িয়ে ধরেছিল মেহেরিসকে তারা। ছোটবেলা থেকেই তো অবগত তারা সকলেই পূর্বের রাগ সম্পর্কে। তাদেরকে কাটকাট গলায় না করছিল পূর্ব যেন তারা কেউ মেহেরিসের কাছে না যায়। সেজন্যই তো ইচ্ছে থাকলেও এই 16 দিনে একবারে কেউ যেতে পারেনি সেখানে। তবে হঠাৎই মেহেরিসকে মির্জা মঞ্জিলে দেখে বেশ অবাক হয়েছিল তারা। আমান আর প্রিন্স বাড়িতে নেই। আয়না এসেছিল গতকাল। মেহেরিসকে দেখে আয়না সবার আগে গিয়ে এরিনাকে কল দিয়ে মেহেরিসের আসার খবর জানিয়ে দেয়। পূর্ব তখন মেহেরিসকে এই বাড়িতে নামিয়ে দিয়ে আবারও চলে যায় নিজের কাজে। 2 দিন সব কিছু থেকে দূরে থাকার দরুন অনেক কিছু জানে না সে। সদ্য এমপি এভাবে কাজের প্রতি হেলামিপানা করাটা কি চলে? মাথার ব্যান্ডেজ খুলে ফেলেছে আজ সকালে, তবে বুকের ক্ষতটা আছে এখনও। সামান্য একটু ক্ষত কি পূর্বকে তার দায়িত্ব থেকে দমিয়ে রাখতে পারবে? আয়নার ফোন পাওয়া মাত্রই এরিনা ঘণ্টাখানেকের মধ্যে হাজির মির্জা মঞ্জিলে। তবে সাথে এসেছে সিমরান। এরিনা হঠাৎ করে মির্জা মঞ্জিলে যাওয়ার কথা শুনে কারণ জানতে চাইলেন সিমরানকে। মেহেরিসের উপস্থিত কথা জানায় সে। সিমরান তো প্রথমে খুব অবাক হয়েছিল এই নিয়ে যে এই মেয়ে আবার কেন এসেছে এখানে। আর পূর্ব তো তার কথারে নড়চড় করে না কখনোই। তাহলে এই মেয়ে 3 মাস শেষ হওয়ার আগেই
এখানে কিভাবে আসলো সেই কৌতূহল থেকে এরিনার সাথে সেও চলে আসে সেখানে। মেহেরিশকে এতদিন পর পেয়ে আবারও যেন পুনরুজ্জীবিত হয়ে উঠল মির্জা মঞ্জিল। হারানো প্রাণ ফিরে আসলো মেহেরিশকে এখানে পেয়ে। সেই দিন সন্ধ্যায় ইরাও চলে আসে সেখানে। এরিনা এসে ইরাকে জানায় মেহেরিশে আসার কথা। ইরা বিকালবেলায় চলে আসে মির্জা মঞ্জিলে। আমান এসেছে বাড়িতে কেবল। পূর্ব তার অফিসে গিয়ে আমানকে বাড়িতে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য। এমপির দায়িত্ব পালন করা চারটেখানি কথা নয়। আমান এই 2 দিন যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটির সাথে সব দায়িত্ব পালন করেছে। সাথে খুঁজও লাগিয়েছে পূর্বর অ্যাক্সিডেন্টের পিছনে কাদের হাত। তবে ফলাফল পায়নি তেমন। পূর্ব এখানে থাকলে যে এই 2 দিনই যথেষ্ট ছিল অপরাধী লোকদেরকে চিহ্নিত করতে। মেহেরিশকে এই মুহূর্তে মির্জা মঞ্জিলে দেখতে পেয়ে খুব অবাক হলো আমান। পূর্বকে এই প্রথমবার নিজের কথা নড়চড় করতে দেখে ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো আমানের। আমানের সাথে প্রিন্স দাঁড়িয়ে। প্রিন্সের মুখে এতদিন পর মেহেরিশকে সামনে দেখে হাসিটুকু ফুটল। এতদিন প্রিন্স আমানের সাথে সাথেই ছিল। মেহেরিশকে এই মুহূর্তে এখানে দেখে আমান যেন কিছুটা আন্দাজ করতে পারল। তার ভাই যে মেহেরিশকে মন দিয়ে বসে আছে এই ব্যাপারটা এখন 100% শিওর আমান। এজন্যই তো পূর্বকে ওখানে রেখে এসেছিল। তখন যেন তাদের মধ্যে দূরত্বটা একটুটা ঘুচে যাক। এখন এই মেয়েটাকে তার ভাইয়ের প্রতি ফল করলেই খুশি সে। সন্ধ্যা নেমে এসেছে। মেহেরিশ আসার খুশিতে সবাই মিলে ঠিক করলো ছাদে গিয়ে আড্ডা দিবে আজ সবাই একত্রে। আমান, প্রিন্স, আয়না, ইরা সবাই ছাদে উপস্থিত। মেহেরিশ তার জন্য সেই আগে বরাদ্দকৃত রুমে বসে আছে। সাথে এরিনা। মেহেরিশকে ডাকার জন্য এসেছে এরিনা তার রুমে। বিকেলে কোনো রকম একটু খেয়ে নিজের রুমে রেস্ট করতে এসেছিল মেহেরিশ। সে তো জানেই না ছাদে আড্ডা দেওয়ার ব্যাপারটা। এরিনা সেজন্য তাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য এসেছে। মেহেরিশের বাধ্য মেয়ের মতোই এরিনার সাথে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। নতুন জীবনের অভিজ্ঞতা আজ সব গল করে উস্ত্রে দিচ্ছে মেহেরিশের উপর এরিনা। বিয়ের পর কী কী হয়েছে তাদের, শ্বশুরবাড়ির লোকেরা কেমন, সাব্বির তাকে কী কী গিফট দিয়েছে, এইসব ফোন বের করে একটার পর একটা ছবি বের করে দেখাচ্ছে আর হাঁটছে। যেহেতু পূর্বের রুমে পার করে ছাদে যেতে হয় তাই বর্তমানে তারা এখন পূর্বের রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রুম থেকে বের হয়ে আসা অফ হোয়াইট রঙের শার্টটা পূর্বকে দেখে হৃৎপিণ্ড থেমে গেল মেহেরিশের। শার্টের হাতা ফোল্ড করা কোনো পর্যন্ত, সাথে ইন করা অ্যাশ কালারের প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। এভাবে হঠাৎ পূর্বকে দেখতে পারবে কল্পনা করেনি মেহেরিশ। লোকটা শার্ট পরেছে সত্যি। মেহেরিশের মনে হচ্ছে এই দুনিয়ায় সব থেকে সুন্দর লোকটি এখন তার সামনে দাঁড়িয়ে। একটু আগে বাড়ি ফিরে এসেছিল পূর্ব। ক্লাবে গিয়ে সর্বপ্রথম খুঁজে বের করেছে সেদিনে অ্যাক্সিডেন্টের পিছনে থাকা মানুষগুলো। তার সন্দেহ ঠিক সাবেক এমপি আর তার ছোট ভাই সুলতান খাঁ প্ল্যান ছিল সেটা। তাই তো সাথে সাথেই তার লোকেরা সুলতান খাঁকে খুঁজে ধরে নিয়ে আসে তার সামনে। আত্মরা বানিয়ে ফেলে হসপিটালে পাঠায় লোকটিকে। তারপরে তো আবার বাড়িতে ফিরে আসে সে। তারপর রেডি হয়ে পুনরায় নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতে মেহেরিশের চোখে পড়ে এসব। এদিকে মেহেরিশ তো পূর্বকে এভাবে দেখে এক প্রকার হা হয়ে রইল মেহেরিশ। মেহেরিশের থেকে কোনো রেসপন্স না পেয়ে একসময় মুখে বিরক্ত রেশ টেনে এরিনা বলে উঠল, এই মেহেরিশ, কোথায় হারিয়ে গেলে? এরিনার কথা শুনল কি মেয়েটা? তা তো এখন আশেপাশে কোনো কিছুর খেয়াল নেই। তাই তো আপন মনে নিচু স্বরে বিড়বিড়িয়ে বলে উঠল, আপু, আই থিঙ্ক আই ফল ইন লাভ। এদিকে মেহেরিশের ওভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসল পূর্ব। তবে মেহেরিশকে অপেক্ষা করে তৎক্ষণাৎ এরিনার কাছে এসে জিজ্ঞেস করল, কেমন আছিস? ফোন থেকে মাথা উঠিয়ে তাকালো এরিনা তার ভাইয়ের দিকে। মেহেরিশের মতো সেও ছোটোখাটো এক ধরনের শক খেয়ে তার ভাইকে এক রূপে দেখে। মেহেরিশের মতো এরিনা তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মুখের সামনে হাতে
চুটকি বাজিয়ে পূর্ব বলে উঠল, মুখ বন্ধ কর ইডিয়েট। যেভাবে হাঁ করে আছিস সমুদ্রের সব পানি তো মুখে ঢুকে যাবে। কথাটা যে এরিনা নয় বরং মেহেরিশকে খোঁচা দিয়ে বলেছে তা বেশ বুঝতে পেরেছে মেহেরিশ। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে থতমত খেয়ে বলে, আমি ছাদে গেলাম আপু, তুমি এসো। মেহেরিশে বলা উক্ত কথাটি বেশ ভালো করে কর্ণগ্রহে হলো এরিনা, তবে উত্তরে কিছু বলতে পারল না। চেয়ে কি করে বলবে মেয়েটা? তার এমন কঠোরতার ন্যায় ভাইটা আজ সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে সে। জ্ঞান হওয়ার পর থেকে এই প্রথম দেখলো পূর্বকে শার্ট পরা অবস্থায়। এতটা মারাত্মক লাগছে আজ তার ভাইটাকে দেখতে। ছোটবেলা থেকে দেখে এসেছে সবসময় পাঞ্জাবি পরে থাকতে, রুমের মধ্যে থাকলে আর ঘুমানোর সময় শুধু টি শার্ট পরে, কিন্তু শার্ট পরতে এই প্রথম দেখলো তাকে। যদি এটাতে অবাক হওয়ার তেমন কিছু নেই, কিন্তু এরিনা বেশি অবাক হচ্ছে পূর্বের শার্ট পরা তো পছন্দ নয়। অনেকবার শুনেছিল তার মুখে শার্ট জিনিস তার সে পছন্দ করে না। তাহলে আজ সে শার্ট পরল কেন তার ভাই? কারণ সে যতটুকু জানে পূর্ব তার অপছন্দের কোনো কিছুই করে না। তাহলে আজ কেন এত পরিবর্তন? এদিকে এরিনার কাছে করা প্রশ্নের কোনো উত্তর না দিতে থাকলে একসময় কপাল কুঁচকাল পূর্ব। আজও এভাবে অবাক হওয়ার কি আছে? আর এমন আশ্চর্যের মতো কী বা দেখছে তার বোন? তখন থেকে মুখে বিরক্ত রেশ টেনে যথাসম্ভব ত্যাগ করল সেই স্থান। যেতে যেতে বিড়বিড় করে বলে গেল, স্টুপিড। সূর্য মামা ঢলে পড়েছে বেশ খানিকক্ষণ আগে। অন্ধকার নেমে এসেছে ইতিমধ্যে। মির্জা মঞ্জিলে ছাদের আপাতত উপস্থিত মেহেরিশে, আয়না, ইরা, এলিনা আর ইমরান। আমান আর প্রিন্স গেছে নিচে তাদের জন্য আইসক্রিম আনতে। একটু আগেই সবাই যখন একত্রে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎই মেহেরিশ আমানকে বলে তাদের সবাইকে এখন আইসক্রিম খাওয়ানোর জন্য। তাই আমান আর প্রিন্স বাড়ির বাইরে গেলে আইসক্রিম নিয়ে আসার জন্য। সবাই গল্পতে মেতে উঠল। মন মরা হয়ে বসে আছে ইরা। মেয়েটার মুখটা কেমন মলিন দেখাচ্ছে। মেহেরিশের আসার কথা শুনে সাথে সাথে তখন এসেছিল ইরা, তবে আগের মতো কেন যেন হাসি মুখ নেই মেয়েটার। মেহেরিশ লক্ষ্য করেছে বিষয়টা, তবে জিজ্ঞেস করেনি কিছু। তখনও আমান আইসক্রিম আনার জন্য নিচে যাওয়ার সময় সবাই ফরফর করে বলে দিয়েছিল কে কি আইসক্রিম খাবে। তবে ইরা কে জিজ্ঞেস করে আমান যে সে কোন আইসক্রিম খাবে, তখন আমান উদ্দেশ্য করে শুধু বলেছিল, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে এসেন। মেহেরিশের মনে অযাচিত ভাবনাগুলো একপাশে ঠেলে সেটা প্রতিফলন ঘটাতে এরিনা তৎক্ষণাৎ বলে উঠল, এই ইরা, মন খারাপ কেন তোর? কিছু হয়েছে? অন্যমনস্ক ইরা হয়তো কোনো ভাবনা বিভোর ছিল। এরিনার প্রশ্নে থতমত খেয়ে বলে উঠল, কই কিছু না তো। একদম মিথ্যা বলবে না আমার সাথে। আসার পর থেকে দেখছি কেমন মনমরা হয়ে আছিস। কি হয়েছে বলতো আমাকে? বাসায় বিয়ের কথা চলছে আমার। গতকাল ছেলেপক্ষ এসে দেখে গেছে। মুখে মলিনতা ছাপ বজায় রেখে জবাব দিল ইরা। মেহেরিশ ইরা জবাবে বেশ আগ্রহী হয়ে তৎক্ষণাৎ আগে বাড়িয়ে বলে উঠল, কি বলো ইরা আপু, সত্যি তোমারও কি বিয়ে হয়ে যাবে? মেহেরিশের কথা এরিনা মেহেরিশের দিকে তাকালো। ইশারায় তাকে চুপ থাকতে থেকে বলে ইরার দিকে তাকিয়ে আবার বলে উঠল, কি বলিস? খালামণি তো এই ব্যাপারে আমাদের কিছু বলেনি। আমি নিজেই জানতাম না। গতকাল হঠাৎ করে ছেলে বাড়ির লোক এসে আমাকে দেখে যায়, আর তাদের নাকি আমাকে খুব পছন্দ হয়েছে সেটা জানায়। মা চায় ফারহাদ ভাই বিদেশে যাওয়ার আগেই যেন আমার বিয়ে হয়, কিন্তু আমি যে এই বিয়ে করতে চাই না বলে ডুকরে কেঁদে উঠে মেয়েটা। বিয়ে না করার রিজনটা এরিনা খুব ভালো করে জানলেও বাকিরা এর কিছু জানে না। মেহেরিশের মাথায় ঢুকছে না হঠাৎ বিয়ে না করার কারণ কি থাকতে পারে। তবে পরিবারই তো বিয়ে ঠিক করেছে তার। তাহলে এরা কি কাউকে পছন্দ করে? কৌতূহলী মেহেরিশ তৎক্ষণাৎ মাঝখান থেকে বলে উঠল, ইরা আপু, তুমি কি কাউকে পছন্দ করো? এতক্ষণ ফোনের মধ্যে ডুবে ছিল সিমরান। আড্ডা তাদের মাঝে উপস্থিত থাকলেও ফোনের স্ক্রিনে নিবদ্ধ ছিল তার দৃষ্টি।
কিন্তু মেহেরিশের মুখে এমন প্রশ্ন শুনে ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো ইরার দিকে। অপেক্ষার সবাই ইরার জবাবে। আয়নাও তাদের সাথে বসে। তাই ইরা খানিকটা ইতিহস্ত বোধ করল মেহেরিশের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নিচে ঝুঁকিয়ে ফেলল সে। তবে এরিনার ধৈর্যের বাঁধ ভাঙল আজ। এই মেয়েটা, সে বিগত 6 বছর ধরে একটা মানুষকে এভাবে মন দিয়ে বসে আছে, অথচ একটা বার মুখে ফুটে প্রকাশ করা তো দূর, কোনোদিনও বুঝাতেও চায়নি তার অপুরান্ত ভালোবাসার পরিমাণ। মেহেরিশের করা প্রশ্নে এরিনা এবার ফটফট করে বলে উঠল, শুধু পছন্দ না, মেহেরিশ ভীষণ ভালোবাসে একজনকে। আশ্চর্য মুখে ফুটিয়ে মেহেরিশ এবার তীরবিরে ফের প্রশ্ন করে বসে, সত্যি তো কে সেই ভাগ্যবান ব্যক্তিটি? আর কে আবার? আমাদের আমান ভাই। বেচারা সেই কবে থেকে মন প্রাণ দিয়ে বসে আছে, অথচ একটা বারও সে কথা মুখে প্রকাশ করেনি এই মেয়ে। এরিনার কথা শুনে এক প্রকার মুখ হা হয়ে গেল আয়নার, মেহেরিশের এবং তাদের সাথে বসে থাকা সিমরানের। এরা এখনও সেই আগের মতো মুখ করে বসে আছে, যেন এরিনার কথাটি বিন্দুমাত্র প্রভাব পড়েনি তার ওপর। কিন্তু মেহেরিশ তো পুরোদমে অবাক, বিস্ময়ের ছাপ চোখে মুখে উস্ত্রে পড়ছে। প্রায় মাসখানেক তো একসাথেই ছিল ওরা, তাও একটু বুঝতে পারেনি মেহেরিশ। পরক্ষণে আবারও বলে উঠল, আল্লাহ, আমি তো একটুও বুঝতে পারিনি সেটা এরিনা আপু। এতক্ষণে থেমে আবার ইরার দিকে চেয়ে চেয়ে শুধালো, ইরা আপু, তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করবে কেন? আমান ভাই কি বিয়ে করে না? আমান ভাইয়া তো বেশ ভালো আর দেখতেও অনেক হ্যান্ডসাম। আমান ভাই জানে না মেহেরিশ যে এই গাধি মেয়েটা তাকে সেই 6 বছর ধরে এভাবে পাগলের মতো ভালোবেসে এসেছে। ইরার মাথা একটা গাঁটটা মেরে বলে উঠল কথাটি এরিনা। এদিকে আয়নাও ও সেই যে মুখ হাঁ করে আছে, আর বন্ধ করার নাম নেই। ইরা আপু, তুমি সত্যি আমান ভাইকে এত পছন্দ করো? যাই বলো, ভাইয়ার খবর তো জানি না, তবে ভাবি হিসাবে আমার তোমাকে একদম পছন্দ হয়েছে। আয়নার মুখে এই কথা শুনে ইরা এবার মাথা সোজা করে চাইল আয়নার দিকে, যেন বুকের কিছুটা আশ্বাস ফিরে এসেছে মেয়েটার। আর এরিনা মেহেরিশ তো আয়নার কথা শুনে মুখ চেপে হাসা শুরু করে দিল। এরই মাঝে আবার মেহেরিশ বলে উঠল, আয়না ঠিক বলেছে ইরা আপু, আমান ভাইয়ের বউ হিসেবে আমাদের তোমাকেই লাগবে। তার জন্য যদি আমাদের অন্বেষণ করতে হয় তাহলে আমরা সেটা করব, কি বলো সবাই? মেহেরিশের কথায় সবাই হো হো করে একমত পোষণ করল। তবে এসবের পাত্তা নেই সিমরানের। সে এখানে আদৌ আছেন কি না কে জানে, তার মন তো ফোনের স্ক্রিনে নিবদ্ধ সেই কখন থেকে। একটা ছবিতে সাদা রঙের পাঞ্জাবি পরা এক বলিষ্ঠ দেহের লম্বা সুদর্শন পুরুষের মতো। এক পর্যায়ে সিমরান এসবের মাঝেই হঠাৎ করে মেহেরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা মেহেরিশ, আমি শুনেছি তুমি নাকি সত্তরকে বাংলো বাড়িতে গিয়েছিলে 3 মাসের জন্য, তাহলে 1 মাস শেষ না হতে এসে পড়লে যে? হাসি খুশি মাখা মুখ গায়েব হয়ে গেল তৎক্ষণাৎ সবার। মেহেরিশের মনে পড়ে গেল পিছনের সব কাহিনী। মুখটা মলিন হয়ে গেল মেয়েটার। মেহেরিশ একটু একটু আন্দাজ করতে পেরেছে এতদিনে সে এই সিমরান মেয়েটা তার আর পূর্বর প্রতি একটু বেশি কৌতূহল। তবে মুখে স্বাভাবিকতা ভঙ্গিমা বজায় রেখে বলে উঠল, আমি আসিনি সিমরান আপু, আপনার পূর্ব ভাই আমাকে নিয়ে এসেছে। সিমরান এর মুখটা দেখার মতো ছিল, চুপসে গেছে একদম। তবে মনে মনে ক্ষোভের সৃষ্টি হলো অনেক। কোনো কিছু না বলে ঘটাঘট পা ফেলে নিচে চলে গেল। ছাদের আড্ডা দিয়ে সবাই নিচে গিয়ে কোনো রকম কিছু খেয়ে খুয়ে যার যার রুমে চলে গেল রেস্ট নেওয়ার জন্য। এরা ব্যাপারটা নিয়ে সবাই প্ল্যান করছে কিভাবে আমানকে জানাবে তারা। এরিনা বলে দিয়েছে সবাই যেন এটা নিয়ে একটা বুদ্ধি বের করে, পরবর্তীতে সে বুদ্ধি মোতাবেক আমানকে এটা জানাবে সবাই। মেহেরিশে নিজের রুমে পায়চারি করছে। ইরার কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় আটকালো সিমরানের বলা সেই প্রশ্নটি। পূর্ব তো তাকে 3 মাসের জন্য বাংলো বাড়িতে থাকতে বলেছিল, সত্য দিয়েছিল যে 3 মাস থাকতে পারলে একবার আমেরিকায় চলে যাবে আর আসবে না কখনো। এখনও পূর্ব তো তাকে ইচ্ছে করে সাথে নিয়ে আসলো, তাহলে সত্যর কথা কিভাবে পালন হবে?
তাকে কি যেতে দিবে একেবারে ওই লোকটা? কেন দিবে না? সে তো ইচ্ছে করে আসেনি ওখান থেকে। পূর্ব তো তাকে নিয়ে এসেছে, তাও আবার তা না জানিয়ে। এসব ভাবতে ভাবতে ঠিক করলো এগুলো না হয় পূর্ব থেকে সরাসরি জিজ্ঞেস করে নিবে সে। কেটে গেল আরও 2 দিন। মেহরিশের কাছে ফোন না থাকলেও এরিনা ফোনে যোগাযোগ করেছে তার বাবা মায়ের সাথে। তারা মেহরিশের কথা জানতে চাইলে বলেছে ফোনটা নষ্ট হয়ে গেছে। তবে বন্ধুদের সাথে কথা হয়নি তার। এই 2 দিন পূর্বকে খুঁজেছে মেহরিশ, কিন্তু বাড়িতে আসেনি লোকটা। হয়তো নিজের ক্লাবের ফ্ল্যাটেই ছিল। সকালবেলা সিমরান গতকাল সকালে চলে গেছে তাদের বাড়িতে। যেই মানুষকে দেখার জন্য এসেছিল সে নেই দেখে চলে যায় সে। তবে বাকি সবাই মিলে ঠিক করেছে ইরা আমানকে আজ জানাবে তার ভালোবাসার কথা। ইরা মেয়েটি দেখতে খুব মিষ্টি, ব্যবহারও ভালো, তাহলে আমান ভাইয়ের না করার কোনো উপায় নেই এখানে। তাই সবাই ঠিক করেছে আজ ইরা আর আমানকে একসাথে দূরে কোথাও নিয়ে যাবে তারা। সেই সুবাদে সবাই তৈরি হয়ে নিচে নেমে এসেছে। ইরা তো ভয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মেহরিশ তাকে এই 2 দিনে প্রচুর সাহস জুগিয়েছে। সেই সাহসের জোরেই তাদের কথাতে রাজি হয়ে গাড়িতে উঠে বসেছে সে। আমান বাসায় নেই। সকালে পূর্ব তাকে কল দিলেই পূর্বর ক্লাবে চলে যায় সে। সাথে নিয়ে যায় প্রিন্সকে। এরিনা ঠিক করে ক্লাব থেকে আমানকে নিয়ে নিবে তারা। যেমন ভাবনা তেমন কাজ। সবাই মিলে গাড়িতে উঠে বসে। আপাতত গাড়িতে মেহরিশ, ইরা আর এরিনা। আয়না ও আসতে চেয়েছিল, তবে এরিনা আয়নাকে নিয়ে আসেনি। টানা 40 মিনিট গাড়ি চালানোর পর অবশেষে গাড়ি এসে থামলো পূর্বের ক্লাবের সামনে। মেহরিশের আগেও একবার এসেছিল এখানে, তবে ভিতরে যায়নি ভয়ে। আর আজ যেন তার মন থেকে বাধা দেয়নি, বরং সেও চেয়েছিল এখানে আসতে। এখানে আসলে যদি পূর্বের সাথে দেখা হয়ে যায় তাহলে জিজ্ঞেস করবে সেই দিনের সত্য ব্যাপারে লোকটাকে। গাড়ি থামানো হলো পূর্বের ক্লাবের গেটের সামনে। নেমে এলো সবাই, তবে ইরা এখন গাড়ির ভিতরে বসে। সে নামবে না। লজ্জা, ভয়, জড়তা সব কাজ করছে মেয়েটার মধ্যে আজ। এরিনাও জোর করেনি তেমন। মেহরিশকে নিয়ে ভিতরে ঢুকে গেল। আসার সময় এরিনা আমানকে কল দিলেও আমান বলেছে সে একটু বাইরে আছে, কিছুক্ষণ পরই চলে আসবে। এরিনা আমানকে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল তারা ঘুরতে যাবে আমানকে নিয়ে। মেহরিশ এরিনাকে তখন বলেছিল যে আজ পূর্বর ক্লাবটা ঘুরে দেখতে চায়। এই এরিনা মেহরিশকে নিয়ে ভিতরে চলে যায়। পূর্বের ক্লাবটি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে মেহরিশ। লোকটার রুচি আছে বলতে হবে। যে কেউ আসলে প্রথমে বুঝতেই পারবে না যে এটা একটা ক্লাব। মেহরিশও ভেবেছিল হয়তো আলিশান কোনো ফ্লোট। মেহরিশ এরিনার পিছু পিছু সোজা চলে গেল ওয়েটিং রুমে। তাদের দেখা মাত্রই ক্লাবের ছেলেরা এসে সৌজন্যবোধ দেখানো শুরু করলো। মুহূর্তের মধ্যে টেবিলের ওপর খাবারের আয়োজন করে ফেললো ছেলেগুলো। এরিনার বিয়েতে গিয়েছিল এদের মধ্যে তাদের অনেকেই। এরিনাকে চিনে সবাই, তবে মেহরিশকে কেউ চিনে না, কারণ মেহরিশকে আগে তারা কখনোই দেখেনি। জানে তাদের ভাই বিয়ে করেছে, তবে বউকে দেখেনি তারা। তবে যেহেতু এরিনার সাথে এসেছে নিশ্চয় তাদের আত্মীয় হবে ভেবে বেশ খাতির যত্ন করা শুরু করে দিল। কিন্তু মেহরিশের যেন এদিকে কোনো খেয়ালই নেই। তার 2 চোখ খুঁজতে ব্যস্ত তো অন্য কিছু। পূর্বকে খুঁজে যাচ্ছে 2 চোখে বিস্তীর্ণ সীমায় জুড়ে। তবে দীর্ঘক্ষণ যাবৎ মেহরিশকে এভাবে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে এরিনা বলে উঠে, কি হলো মেহরিশ, কিছু নিচ্ছ না কেন? এরিনার কথা মেহরিশের ধ্যান ভাঙে। সে তো এখানেই খেতে নয় বরং খুঁজতে এসেছে। সেটা কিভাবে বলবে এরিনাকে? যদিও বলে সে এখানে পূর্বের সাথে কথা বলতে এসেছে। বিষয়টা কি ভালো চোখে দেখবে তখন এরিনা? না জানি কি থেকে কি ভেবে নেয়। তাই উত্তরে কিছু না বলে চুপচাপ বসে রইল মেহরিশ। এভাবে পার হলো প্রায় মিনিট 10। অন্যমনস্ক মেহরিশের এপাশ ওপাশ করে খুঁজতে থাকলো তার সেই কাঙ্ক্ষিত মানুষটিকে। তবে এই অসময় ওয়েটিং রুমের পূর্ব করবেটা কি ভেবেই বসা থেকে উঠে দাঁড়ালো মেহরিশ।
মেহেরিশকে উঠে দাঁড়াতে দেখে এরিনা জিজ্ঞেস করল, কাউকে খুঁজছো মেহেরিশ? ভ্যাকাচেকা খেলো মেয়েটা, আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে না আপু। তাহলে উঠে দাঁড়ালে যে? এতপর মুখে মৃদু হাসি ফুটিয়ে ফের বলে উঠল, শোনো, তুমি যাকে খুঁজছো সে এখানে নেই, হয়তো তার অফিস কক্ষে বা তার নিজের রুমে, যেটা এখানে দিয়ে সোজা গেলে সিঁড়ি দেখতে পাবে, তার ডান পাশে লিফটে আছে। এরিনার কথা লজ্জা পেল মেহেরিশ রিনরিন স্বরে বলল, আসলে তুমি যেমন ভাবছো তেমন নয় আপু। আসলে আমি বাকি কথাটুকু শেষ করার আগে মেহেরিশকে মাঝপথে থামিয়ে এরিনা বলে উঠল, হয়েছে, থাক, তোমাদের পার্সোনাল কথা আমাকে জানাতে হবে না। আশ্চর্য হলো মেহেরিশ। সে ঠিক জানতো এরিনা উল্টোপাল্টা কিছু ভেবে বসে থাকবে, আর হলো তাই। তাও মুখ টুনে স্বাভাবিক ভাব বজায় রেখে সেখান থেকে বেরিয়ে চলে আসলো। সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে আসলো মেহেরিশ। তখন রুম থেকে বের হয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলে সে জানায় পূর্ব তার অফিস কক্ষে নেই, উপরে আছে। তাই মেহেরিশ উপরে চলে আসে। এমনিতে আউটে কোনো মানুষে পূর্ব রুমে প্রবেশ করে পুরোপুরি নিষেধ। তবে এরিনার সাথে মেহেরিশকে দেখে ছেলেগুলো আর কিছু বলেনি, উল্টো পথ দেখিয়ে দিয়েছে। তিনতলা উপস্থিত মেহেরিশ। এখানে এসে মেহেরিশ আরেক দফা অবাক না হয়ে পারল না। তিনতলা অর্ধেক জুড়ে মস্ত বড় একটা সুইমিং পুল, যার উপরে ছাদ নেই। এই সুইমিং পুলের অপর পাশে হয়তো পূর্বে থাকার জন্য রুম। শখ আছে লোকটার। বাহ বাহ, বেশি না ভেবে দরজার সামনে গিয়ে দাঁড়ালো মেহেরিশ। এর থেকে বেশি অবাক হলো সে দাঁড়ানো মাত্র দরজাটি খুলে যেতে দেখে। কয়েকবার সামনে এসে দাঁড়ালো দরজার নিকট। চোরা চোখে পরখ করে নিল দরজার ভিতরের লোক চোখের সামনে বিস্তীর্ণ জায়গাটুকু বেশ পরিপাটি আর গুছানো। আশেপাশটা ছোট ছোট কদম ফেলে ভিতরে প্রবেশ করল মেহেরিশ। এটা যে বসার রুম তা চারিপাশটা দেখে নির্ধারণ করা যাচ্ছে। দুপাশে এক সিরিয়ালে রাখা এক রঙের কতগুলো সোফা। সোফাগুলো সব কালো রঙের। তার মাঝখানে দেওয়ালের সাথে লাগানো বিশাল একটা বড় টিভি, যেটাতে অল্প ভলিউম এর গানটা চলছে। এই গানটা একটা রোমান্টিক জড়াবার গান। এই লোক বাসায় এসে রোমান্টিক মুভিও দেখে? বিস্মিত হলো মেহেরিশ। ভাবসাব দেখলে কেউ আন্দাজও করতে পারবে না এই লোক যে এমন। টয়লেট মুভিটা মেহেরিশের বেশ পছন্দ, আর এই গানটা তার একটা ফেভারিট গানের মধ্যে পড়ে। যাক, এখন তার এসবে খেয়াল না করে যা করতে এসেছিল সেটা করে ভালোই ভালো এখান থেকে বিদায় হতে পারলেই বাঁচে সে। কিন্তু এই বিশাল বসার রুমে কোথায় পূর্বকে দেখতে না পেরে এগিয়ে গিয়ে একটা রুমের সামনে গেল মেহেরিশ। দরজাটা আবছা লাগানো। দরজার সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে একটু ঠেলে মাথাটা সামনের দিকে উকি ঝুঁকি মারার ন্যায় খুঁজতে থাকে ভিতরে কেউ আছে কিনা। পরের রুমে এভাবে চোরের মতো উকি ঝুঁকি মারছো কেন? পুরুষালিত কণ্ঠস্বরটি যেন ফাঁকা রুমের হাওয়ার দরুন আরও বেশি জোরে প্রতিফলিত হয়ে কানে এসে বাড়ি খেল মেহেরিশের। ভয় সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ফিরতে দেখতে পেল তার সেই কাঙ্ক্ষিত মানুষটি। কালো রঙের ট্রাউজারের সাথে কালো রঙের হাফ হাতার টি শার্ট। মেহেরিশের দু চোখে যেন আবারও আটকে গেল এই মানুষটার উপরে। বেহায়া মেহেরিশ ভুলে গেল এভাবে তাকানোর ফলে একদিন পূর্ব তাকে এই বেহায়া উপাধি দিয়েছিল। সে তো তার সামনে থাকে এই বিশাল দেহী সুন্দর মানুষটিকে দেখার মতো। কি কাজে এসেছিল এখানে সেটা ভুলে বসলো মেয়েটা। কি বলবে ভেবে হঠাৎ ভারী কণ্ঠে বলে উঠল, ওয়াশরুম খুঁজছিলাম আমি। কপালে ভাঁজ পড়ল পূর্বের। ডান পাশে ভুরু কিঞ্চিত উঁচিয়ে ফের বলে উঠল, ওয়াশরুম? সিরিয়াসলি? ওয়াশরুমে যাওয়ার জন্য সিঁড়ি বিয়ে তিনতলায় এসে পরের রুমের বিনা পারমিশনে ঢুকে রুমের মধ্যে চোরের মতো উকি ঝুঁকি মারছ?